সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে ডিগ্রি প্রথম বর্ষ ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় 6 ব্যয়তত্ত্ব। এটি এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। আমাদের আজকের বিষয়বস্তু গড় ব্যয়, গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে সম্পর্ক লিখ। এছাড়াও আমরা পড়ব তিনটি সংজ্ঞা: কাম্য প্ল্যান্ট, আভ্যন্তরীণ ব্যয় সংকোচন ও বাহ্যিক ব্যয় সংকোচন কাকে বলে। আমরা প্রথমেই পড়ব গড় ব্যয় কাকে বলে। গড় ব্যয়কে আমরা বলি এভারেজ কস্ট। গড় ব্যয় এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসি বা এভারেজ কস্ট। কোন দ্রব্য উৎপাদনে একক প্রতি যে ব্যয় হয় তাকে বলা হয় গড় ব্যয়। আমরা সাধারণত মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাই। অর্থাৎ গড় ব্যয়ের সূত্র বা ফর্মুলা হচ্ছে এসি সমান হলো টিসি ডিভাইডেড কিউ। এখানে টিসি হচ্ছে মোট ব্যয়, ডিভাইডেড কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। আমরা একটা উদাহরণ দিতে পারি। একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি 5টি শার্ট তৈরি করতে খরচ করে 500 টাকা, তাহলে একক প্রতি ব্যয় অর্থাৎ একটি শার্ট তৈরি করতে তার খরচ যত হবে সেটি হবে তার গড় ব্যয়। 5টি শার্ট তৈরি করতে হচ্ছে 500 টাকা, অতএব আমরা বলতে পারি একটি শার্ট তৈরি করতে খরচ হবে 500 ডিভাইডেড 5 সমান হচ্ছে 100 টাকা। এটি হচ্ছে গড় ব্যয়। এবং এটাকে আমরা সূত্রের সাহায্যে বের করতে পারতাম। এসি সমান হচ্ছে মোট খরচ হচ্ছে 500 ডিভাইডেড পরিমাণ হচ্ছে 5টি শার্ট, 5 উৎপাদনের পরিমাণ হচ্ছে 5, কাজেই আমাদের গড় ব্যয় হচ্ছে 100। এখন আমরা জানি গড় ব্যয়ের দুইটি অংশ আছে এবং এটি অবশ্যই স্বল্পকালে গড় ব্যয়ের দুটি অংশ আছে। অর্থাৎ গড় ব্যয়ের সমীকরণকে আমরা আরেকভাবে লিখতে পারি। এসি সমান হচ্ছে গড় স্থির ব্যয় যোগ গড় পরিবর্তনশীল ব্যয়। এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয়, এই দুই ব্যয়ের সমষ্টি মিলে আমরা গড় ব্যয় পেতে পারি। এখন আমরা ফার্স্টে এএফসি বা এভারেজ ফিক্সড কস্ট কাকে বলে আমরা সেটি পড়ব এবং এর চিত্র আঁকবো এবং একটি সারণী থেকে চিত্রটা আমরা আঁকবো। প্রথমেই আমরা সংজ্ঞা বলব। গড় স্থির ব্যয় কাকে বলে? ফার্মের মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যায়। অর্থাৎ গড় স্থির ব্যয়ের সংজ্ঞা হবে মোট স্থির ব্যয় ডিভাইডেড উৎপাদনের পরিমাণ। আমরা জানি মোট স্থির ব্যয় সবসময় কি থাকে? মোট স্থির ব্যয় সবসময় স্থির থাকে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ শূন্য হলেও মোট স্থির ব্যয় থাকবে এবং এর ফলে উৎপাদনের পরিমাণ শূন্য হলে গড় স্থির ব্যয় অসীম হবে। আবার উৎপাদন পরিমাণ বাড়ার সাথে সাথে গড় স্থির ব্যয় ক্রমশ কমতে থাকে। তবে উৎপাদনের পরিমাণ যতই বাড়ুক না কেন কোনো অবস্থাতেই তা শূন্য হবে না। অর্থাৎ গড় স্থির ব্যয় কখনোই শূন্য হবে না। আমরা এখন একটি চার্টের সাহায্যে গড় স্থির ব্যয় দেখাতে পারি এবং সেই চার্ট থেকে আমরা গড় স্থির ব্যয় রেখাটি আমরা আঁকব। প্রথমে একটি তালিকা বা চার্ট বা সূচি আমরা নিব। যে কোনো রেখা আঁকার সময় আমাদের অবশ্যই একটি তালিকা নিতে হয়। অর্থনীতিতে আমরা এই তালিকাগুলো আমরা নিজেরা আমাদের তৈরি করতে হবে এবং সুবিধাজনক সংখ্যা দিয়ে আমরা তৈরি করব এবং যে সংখ্যাগুলি আমাদের জন্য সহজ মনে হয় সেই সংখ্যাগুলি আমরা ইউজ করব। আমরা এখন একটি তালিকা তৈরি করব। প্রথমে হচ্ছে উৎপাদনের পরিমাণ, আমরা কিউ লিখব তালিকাতে। উৎপাদনের পরিমাণ যদি 0 থেকে 1 একক, 2, 3, 4, 5 একক পর্যন্ত আমরা উৎপাদন যদি হয়, তাহলে আমাদের খরচটা এখানে কেমন হবে?
আমাদের এখানে আমরা জানি গড় স্থির খরচ আসে মোট স্থির খরচ থেকে, তাহলে আমাদের ফার্স্টে এখানে মোট স্থির খরচ বা টিএফসিটা নিতে হবে। টিএফসি হচ্ছে মোট স্থির খরচ, এটা আমাদের এখানে নিতে হবে। মোট স্থির খরচ থেকে আমরা কি পাবো? আমরা গড় স্থির খরচ পাবো বা এএফসি আমরা পাবো। এটাকে আমরা বলবো গড় স্থির খরচ। আমরা এখন একটা চার্ট তৈরি করব। আমরা প্রথমে মোট স্থির খরচগুলি ধরে নিব। মোট স্থির খরচ সবসময় কি থাকবে? একই থাকবে। আমরা ধরে নিই 600 টাকা। আমরা এখানে ইচ্ছা মতো ধরতে পারবো। 0 একক উৎপাদনেও মোট স্থির খরচ 600 টাকা, 1 একক উৎপাদনেও সেম, 2 এককেও সেম, 3, 4 ইত্যাদি যত এককে উৎপাদন করা হোক না কেন একটি ফার্মের মোট স্থির খরচ সবসময়ই একই থাকবে। এখন আমরা গড় স্থির খরচ বের করব। আমরা জানি গড় স্থির খরচের ফর্মুলা কি? গড় স্থির খরচের ফর্মুলা হচ্ছে এএফসি সমান হলো টিএফসি ভাগ কিউ। অর্থাৎ প্রথমে 0 এককে মোট স্থির খরচ 600 টাকা, তাহলে গড় স্থির খরচ কত হবে? এখানে হবে অসীম। এটা হচ্ছে অসীম চিহ্ন। আচ্ছা, এরপরে হচ্ছে অর্থাৎ 0 এককের সময় উৎপাদনে এএফসি হবে 600 ভাগ 0 সমান হচ্ছে অসীম। এরপরে হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন 1 একক হবে তখন মোট গড় স্থির খরচটা কত হবে? এএফসি হবে মোট স্থির খরচ একই থাকবে ভাগ কিউ হয়ে যাবে এখানে 1, তাহলে এখানে হবে 600। আমরা এখানে 600 লিখব। এরপরে 2 একক উৎপাদনে গড় স্থির খরচটা হবে 600 ভাগ 2 সমান হচ্ছে 300। এইভাবে আমরা 3, 4, 5 এককের মানটাও আমরা বের করতে পারবো এবং সেই মানগুলি হবে 200, 150, 120। 600 পরে হবে 300, এরপরে হচ্ছে 200, 150 এবং 120। এখন আমরা এই তালিকার বর্ণনা, আমরা এই তালিকা পেয়ে গেলাম। তালিকাতে দেখা যাচ্ছে কি উৎপাদনের পরিমাণ যখন বাড়ানো হচ্ছে 0 থেকে 1, 2, 3, 4, 5 একক বাড়ানো হচ্ছে তখন মোট স্থির খরচ সবসময় একই থাকছে, কিন্তু গড় স্থির খরচ আমাদের বেড়ে যাচ্ছে। অর্থাৎ 0 এককে উৎপাদনে গড় স্থির খরচ অসীম, 1 একক উৎপাদনে গড় স্থির খরচ 600, 2 একক 300। এইভাবে আমরা একটি তালিকা তৈরি করলাম। এরপরে আমরা একটি চিত্র আঁকবো। গড় স্থির খরচের আমরা চিত্র আঁকবো। আমরা তালিকা থেকেই চিত্রটা অঙ্কন করব। আমরা চিত্রে সবসময় খেয়াল করব ভূমি অক্ষে কি থাকবে এবং উল্লম্ব অক্ষে কি থাকবে। ও এক্স হচ্ছে ভূমি অক্ষে থাকবে হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং উল্লম্ব অক্ষ হচ্ছে ও ওয়াই। এখানে থাকবে হলো যত রকমের খরচ আছে। এখানে আমরা এক রকমের খরচ দেখাবো, সেটা হচ্ছে এএফসি। আমরা যেহেতু গড় স্থির খরচ রেখাটাই আঁকছি, অর্থাৎ আমরা কিউ ইউজ করব আর হচ্ছে এএফসি। এই দুইটা কলাম আমরা ব্যবহার করে এএফসি রেখাটা আমরা আঁকবো। খেয়াল করে দেখো, কিউ এর এখানে সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং সর্বোচ্চ মান হচ্ছে 5। তাহলে আমরা এক্স অক্ষকে 5 ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5। এরপরে আমরা এএফসি পাবো। প্রথমে হচ্ছে 0, 0তে আমরা পাবো হচ্ছে অসীম, এটি আমরা দেখাবো না। এরপর আমরা 1 একক থেকে আমরা দেখাবো। 1 এককে আমাদের গড় খরচের পরিমাণ হচ্ছে 600, এটা হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান হচ্ছে 120। আমরা যদি এটা 100 বলি, এইভাবে আমরা 600 ভাগ করবো। 1, 2, 3, 4, 5, 6, এটা হবে 600, 200, 300। আমরা গ্রাফ পেপারেও এটা আঁকতে পারি, তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। 500 এবং ফ্রি হ্যান্ডেও আঁকা যায়।
এরপরে আমরা এখন উল্লম্ব অক্ষে দেখাবো হচ্ছে এএফসি পরিমাণ। আমরা প্রথমটা দেখাবো না, এরপরে আমরা 1 একক থেকে দেখাবো। যেহেতু প্রথমটার মান অসীম, এই জন্য এখানে এএফসি রেখাটা ওয়াই অক্ষকে এখানে টাচ করবে না। ওয়াই অক্ষ থেকে কিছুটা দূরে থেকে এটা শুরু হবে। এখন আমরা 1 একক উৎপাদন থেকে দেখাবো। উৎপাদনের পরিমাণ যখন 1, তখন এএফসির পরিমাণ হচ্ছে 600। তাহলে আমাদের বিন্দুটা আমরা পাবো একদম সর্বোচ্চ বিন্দু, এই বিন্দু। এখানে বিন্দুটা নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি ছোট করে। আর এরপরে উৎপাদনের পরিমাণ যখন 4 থেকে আমরা দেখতে পাচ্ছি 2, তখন এএফসির পরিমাণ হচ্ছে 300। এএফসিটা আমরা নিব হচ্ছে 300, উৎপাদনের পরিমাণ হলো 2। এরপর উৎপাদনের পরিমাণ যখন 3, এএফসির পরিমাণ তখন হলো 200। আচ্ছা, এরপরে হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন 4, এএফসির পরিমাণ তখন 150। 150 মানে এটা হাফ, 150। এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন 4। এরপরে হচ্ছে উৎপাদনের পরিমাণ যখন 5 একক, তখন এএফসির পরিমাণ হচ্ছে 120। অর্থাৎ এটা যদি 100 হয়, 150 তার মাঝামাঝি আমরা নিই, মাঝের চেয়ে একটু কম, 120। 100 এইখানে হলো 100, এইখানে হচ্ছে 150। তাহলে মাঝের ডিস্টেন্সটা হলো 50, এর অর্ধেকটা একটু কম নিলে আমাদের হবে 120। আমরা মোটামুটি একটা নিলাম এই বিন্দু। তাহলে আমরা এই বিন্দুগুলি পেয়ে গেলাম। এখন আমরা বিন্দুগুলির নাম দিই এ, বি, সি, ডি, ই। এখন এ, বি, সি, ডি, ই এই বিন্দু চারটি যোগ করে আমরা এএফসি রেখা পেয়ে যাব। আমরা এখন ফ্রি হ্যান্ডে এই 4টি বিন্দু যোগ দিই। তাহলে এই রেখাটা হবে এ এ সি রেখা। তাহলে এখন আমরা চিত্রের বর্ণনা দিতে পারি যে আমরা ভূমি অক্ষে আমরা উৎপাদনের পরিমাণ এবং উল্লম্ব অক্ষে আমরা স্থির খরচ, গড় স্থির খরচ দেখালাম। দেখা যাচ্ছে যে উৎপাদনের পরিমাণ যখন গড় স্থির রেখার যে আকৃতিটা, উৎপাদনের পরিমাণ যখন 1 একক, তখন গড় স্থির এর পরিমাণ হচ্ছে 600 একক। এভাবে উৎপাদনের পরিমাণ যখন 5 একক, গড় স্থির খরচের পরিমাণ তখন 120 একক। কাজেই দেখা যাচ্ছে যে এই এএফসি রেখাটি একটি সমপরাবৃত্তাকার রেখা বা হাইপারবোলার আকৃতি ধারণ করেছে। চিত্রে দেখা যাচ্ছে যে এই রেখাটি একটি সমপরাবৃত্তাকার রেখা। এই রেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। বৈশিষ্ট্য হলো এটি বাম থেকে ডানে নিম্নগামী একটা রেখা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি মূল বিন্দুর দিকে উত্তল। এটা হচ্ছে মূল বিন্দু, এই দিকে এটি উত্তল। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রেখাটি কখনো লম্ব কিংবা কখনো ভূমি অক্ষকে এটা কখনোই ছেদ করবে না। লম্ব ও ভূমি অক্ষ থেকে কিছুটা দূরে এটি যাবে, ভূমি অক্ষকে ছেদ করবে না, ছেদ করবে না। এছাড়া এই রেখার যে কোনো বিন্দুতে যদি একটি আয়তক্ষেত্র আঁকা যায়, আয়তক্ষেত্র কিংবা এই রেখার যে কোনো বিন্দুতে যদি আমরা আয়তক্ষেত্র আঁকি বা বর্গক্ষেত্র আঁকি, তাহলে প্রত্যেকটির ক্ষেত্রফল সবসময়ই সমান হবে। এরপরে আমরা যাব গড় পরিবর্তনশীল রেখাতে। আমরা এখন আঁকবো গড় পরিবর্তনশীল রেখা। গড় প্রথমেই আমরা সংজ্ঞা করব। গড় পরিবর্তনশীল রেখা বা এ বি সি কাকে বলে? ফার্মের মোট পরিবর্তনশীল ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করা হয়, তাহলে গড় পরিবর্তনশীল রেখা গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে। অর্থাৎ টিভিসি কে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো গড় পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে মোট পরিবর্তনশীল ব্যয় ক্রমহ্রাসমান হারে বাড়ে।
এতে মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় কমতে থাকে। আবার উৎপাদনের শেষ পর্যায়ে মোট পরিবর্তনশীল ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে। এই জন্য মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকে। ফলে গড় পরিবর্তনশীল রেখাটি ইংরেজি ইউ আকৃতির হয়। এই রেখাটি হবে ইংরেজি ইউ আকৃতি। আমরা এখন একটি গড় পরিবর্তনশীল রেখা আঁকবো এবং তার আগে আমরা একটি তালিকা বা সূচি বা চার্ট আমরা তৈরি করব। আমরা আগের মতোই উৎপাদনের পরিমাণটা আমরা একই রাখবো, অর্থাৎ কিউ হবে 0 থেকে 5 একক পর্যন্ত। এখন আমরা মোট পরিবর্তনশীল ব্যয় নিব। আমরা এখন মোট পরিবর্তনশীল ব্যয় নিব বা টিভিসি, পরিবর্তনশীল ব্যয়। আমরা মোট পরিবর্তনশীল ব্যয় নিব এবং সেখান থেকে আমরা গড় পরিবর্তনশীল ব্যয় বা খরচ আমরা বের করব। এভিসি হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়। আমরা এখন 5 একক পর্যন্ত উৎপাদন নিয়েছি, আমাদের এখন খরচটা আমরা ধরে নেব। এটিও আমাদের ধরে নিতে হবে এবং আমরা সবচেয়ে সহজ সংখ্যাটি ধরবো। যেমন আমরা এখানে আমরা শূন্যটা কাউন্ট করব না, আমরা 1 একক থেকে নিব। 1 একক উৎপাদনে মোট পরিবর্তনশীল ব্যয় যদি হয় 200 টাকা এবং মোট পরিবর্তনশীল ব্যয় এবং উৎপাদনের মধ্যে সম্পর্ক হচ্ছে সরাসরি, অর্থাৎ মোট উৎপাদনের পরিমাণ বাড়বে, মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণও বাড়বে। 1 এককে হচ্ছে 200 টাকা, এরপর আমরা ধরবো হচ্ছে 300 টাকা। এই চার্টগুলি আমাদের সরাসরি মুখস্থ করতে হবে। যে কোনো একটা সহজ চার্ট আমরা মুখস্থ করে ফেলবো। 300, তাহলে আমাদের চিত্র আঁকতে সুবিধা হবে। 375 টাকা। এরপরে 4 একক উৎপাদনে মোট পরিবর্তনশীল ব্যয় আরো বেড়ে যাবে 600 টাকা। তারপরে 5 একক উৎপাদনে হচ্ছে 1000 টাকা। এটি আমি কত ধরবো এটা হচ্ছে আমাদের ব্যাপার, স্টুডেন্টের ব্যাপার। তবে আমরা যে কোনো একটা বই দেখে মোটামুটি সহজ একটা সংখ্যা আমরা ধরবো। আমরা এলোমেলো ভাবে ধরলে চিত্র আঁকতে আমাদের কষ্ট হবে, আঁকা যাবে কিন্তু কষ্ট হবে। এখন আমরা সমীকরণ থেকে আমরা এখানে গড় পরিবর্তনশীল ব্যয়টা বের করে ফেলবো। 1 একক উৎপাদনের ক্ষেত্রে গড় পরিবর্তনশীল ব্যয় হবে, 1 একক উৎপাদনের ক্ষেত্রে এভিসিটা কত হবে? টিভিসি ডিভাইডেড কিউ। এখানে টিভিসি হচ্ছে 200, কিউ হচ্ছে 1, কাজে 200 ভাগ 1 সমান হচ্ছে 200 টাকাই হবে। তাহলে আমরা এখানে লিখব, এগুলি সব হচ্ছে টাকা আর এটা হলো একক। আমাদের একক সবসময় লিখতে হবে 200 টাকা। এইভাবে আমরা 5 একক পর্যন্ত বের করব। 2 একক উৎপাদনে আমাদের এভিসি এর পরিমাণটা কত হবে? আমাদের মোট পরিবর্তনশীল খরচ হচ্ছে 300 ডিভাইডেড উৎপাদনের পরিমাণ 2, তার মানে 150 টাকা। এইভাবে দেখা যাবে যে আমরা বের করে ফেলবো 3, 4, 5 সবেরই আমরা ভাগ দিয়ে বের করব। তাহলে দেখা যাবে আমাদের পরিমাণটা হবে 200, 150, 125 টাকা, এরপরে আবার 150 এবং 200 টাকা। 200 টাকা। আমরা একটা চার্ট বা তালিকা আমরা তৈরি করলাম। তালিকা থেকে দেখা যাচ্ছে যে উৎপাদনের বিভিন্ন পরিমাণের সাথে সম্পর্কিত গড় পরিবর্তনশীল খরচ প্রথমে কি হচ্ছে, গড় পরিবর্তনশীল খরচ প্রথমে কমছে, তারপরে আবার একটা সময় পরে এটা বেড়ে যাচ্ছে। এখন আমরা যদি চিত্র আঁকতে যাই গড় পরিবর্তনশীল খরচের, তাহলে আমরা এই তালিকা থেকেই আসলে একটি চিত্র আমরা আঁকতে পারবো। এখন একটা গড় পরিবর্তনশীল খরচের চিত্র আমরা আঁকবো। প্রথমেই আমরা OX অক্ষ নিব এবং OY অক্ষ নিব। আমাদের উৎপাদনের পরিমাণ 1 থেকে 5, তার মানে আমাদের OX অক্ষকে আমরা 5টি ভাগে ভাগ করবো। 1, 2, 3, 4, 5। 5টি সমান অংশে ভাগ করব।
3 4 5। আমরা গ্রাফ পেপার যদি ইউজ করি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। গ্রাফ পেপারে 5 একক ঘরকে আমরা 1 একক ধরবো, অথবা 10 একক ঘরকেও আমরা ধরতে পারি। সাধারণত আমরা 5 একক ঘরকে 1 একক ধরি, অথবা 2 একক ঘরকেও আমরা 1 একক ধরি যদি সংখ্যার পরিমাণটা অনেক বেশি হয়। আচ্ছা, এরপরে আমরা উল্লম্ব, এখন আমরা চিত্র আঁকার সময় আমরা মাত্র এই দুইটি কলাম ইউজ করব, কিউ এবং এভিসি, এই দুটি কলাম আমরা ইউজ করব। যেহেতু আমরা এখানে এভিসি রেখাটা আঁকবো, যে রেখাটা আঁকবো আমরা সেই রেখা ব্যয় রেখাটা আমাদের উল্লম্ব অক্ষে থাকবে এবং উৎপাদনের পরিমাণ আমাদের ভূমি অক্ষে থাকবে। এই দুইটি চলক আমরা ব্যবহার করব। এখন খেয়াল করে দেখো, গড় পরিবর্তনশীলের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 200 এবং সর্বনিম্ন মান হলো 125। তাহলে আমরা এখানে 2 ভাগে ভাগ করলেই হবে, 100 200। এখন আমরা দেখো বিন্দু, এখানে আমরা 5টা বিন্দু পাবো, 1 থেকে 5টা। প্রথমে হচ্ছে খেয়াল করো, যখন উৎপাদনের পরিমাণে 1 একক তখন গড় খরচ হচ্ছে 200 একক, অর্থাৎ আমরা 200 আর এদিকে উৎপাদনের পরিমাণ আমাদের 1 একক, এই বিন্দুটা আমরা গোল করব। এরপরে উৎপাদনের পরিমাণ যখন 2 একক তখন আমাদের গড় খরচ হচ্ছে 150। 150 মানে ঠিক মাঝখানে, 100 আর 200 মাঝখানে হলো 150। এটা আমরা পাবো উৎপাদনের পরিমাণ যখন 2 একক। আমরা আরেকটা বিন্দু পেয়ে গেলাম। উৎপাদনের পরিমাণ যখন 3, গড় খরচের পরিমাণ তখন 125। 125 হচ্ছে 100 থেকে 150 এর ঠিক মাঝখানে। এটা হচ্ছে আসবে হলো উৎপাদনের পরিমাণ যখন 3। আমরা আরেকটা বিন্দু পেয়ে গেলাম। এরপরে উৎপাদনের পরিমাণ যখন 4, গড় খরচ তখন 150। আমরা আবার 150-এ যাব, উৎপাদনের পরিমাণ যখন 4। এরপর উৎপাদনের পরিমাণ যখন 5, গড় খরচ তখন 200, অর্থাৎ আমরা এই 200-তে একটা বিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের আগে থেকেই আমরা জানি যে গড় খরচ রেখার আকৃতিটা কি আকৃতি? ইউ আকৃতি। এবারে আমরা মুক্ত হস্তে ইউ আকৃতির একটি রেখা আঁকবো। আমরা বিন্দুগুলির নাম দিই এ, বি, সি, ডি, ই। এখন এ, বি, সি, ডি, ই এই 3টি বিন্দুকে যোগ করলে এইখানে আমরা নিচের বিন্দুটাতে আমরা ইউ আকৃতিটা আমরা আগে করে নিব, অর্থাৎ এখানে স্পর্শ করব। করে আমরা এইদিকে একটা রেখা আঁকবো এবং এইখান থেকে আমরা আরেকটা রেখা আমরা এর সাথে যোগ করে দেবো, অনেকটা ইউ আকৃতি হবে। এটা আরেকটু ভালো করে আঁকতে হবে। এখন আমরা চিত্রের বর্ণনা দিব। এই রেখাটাই হবে এ বি সি রেখা। চিত্রে আমরা লিখব এভিসি বা গড় এভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনশীল রেখা। চিত্রের বর্ণনা আমরা দিব। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং উল্লম্ব অক্ষে আমরা গড় পরিবর্তনশীল খরচ দেখাবো। চিত্রে দেখা যায় উৎপাদনের পরিমাণ যখন 1 একক তখন এবিসি হচ্ছে 200 টাকা, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। উৎপাদনের পরিমাণ যখন 2 3 4 5 একক তখন গড় পরিবর্তনশীল খরচ 150 115 125 150 এবং 200 টাকা হয়, যা যথাক্রমে এ বি সি ডি ই বিন্দু দ্বারা নির্দেশিত। এখন এই 5টি বিন্দু এ বি সি ডি ই বিন্দু যোগ করলে আমরা একটি ইউ আকৃতি রেখা পাবো। এই রেখাটি হবে গড় পরিবর্তনশীল রেখা। এখন আমরা শিখব গড় স্থির খরচ, গড় পরিবর্তনশীল খরচ ও গড় খরচের মধ্যে সম্পর্ক কি। এটি আমরা একটি রেখাচিত্র সমীকরণ এবং রেখাচিত্রের সাহায্যে দেখাবো। আমরা জানি গড় খরচ, এটা অবশ্যই স্বল্পকালীন গড় খরচ হবে। গড় খরচ হলো এএফসি প্লাস এভিসি, এই 2 ধরনের খরচের সমষ্টি, অর্থাৎ গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনশীল খরচ, এই 2 খরচের সমষ্টি হচ্ছে গড় খরচ। এখন এই 3টি বিষয়ের মধ্যে সম্পর্ক আমরা একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। চিত্র আঁকতে গেলে আমরা ভূমি অক্ষে রাখবো উৎপাদনের পরিমাণ কিউ
এবং উল্লম্ব অক্ষে আমরা রাখবো সব ধরনের খরচ। এখানে 3 ধরনের খরচ আছে, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে এএফসি, 3টি রেখায় আমরা আঁকবো, আর এটা হচ্ছে এ ভি সি। এই 3 ধরনের রেখা আমরা আঁকবো। প্রথমেই আমরা এএফসি রেখা আঁকবো। আমরা জানি এএফসিটার রেখার আকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার। এ এফ সি, এই সমপরাবৃত্তাকার রেখাটি এক্স এবং ওয়াই অক্ষ থেকে কিছুটা দূরে অবস্থান করে। এরপরে আমরা আঁকবো এভিসি। আমরা জানি এভিসি রেখাটা হচ্ছে ইউ আকৃতির, তবে এভিসি রেখা প্রথম দিকে নিম্নগামী এবং এরপরে হচ্ছে ঊর্ধ্বগামী হয়, অর্থাৎ উৎপাদনের প্রথম দিকে সাপোজ Q1, Q2, Q3 উৎপাদনের পরিমাণ বাড়ছে। উৎপাদনের পরিমাণ যত বাড়বে প্রথম দিকে এভিসি কমবে এবং একটা নির্দিষ্ট সময়ের পরে এভিসি আবার বাড়তে থাকবে। এই জন্য এভিসি রেখাটা ইউ আকৃতির হয়ে থাকে। এখন এই দুইটি রেখার সমন্বয়ে আমরা পাবো এসি রেখা। যেমন আমরা যদি Q1 উৎপাদন স্তর চিন্তা করি, তাহলে Q1 পর্যন্ত এএফসি কত হবে? এএফসি দূরত্ব হবে এ বিন্দু পর্যন্ত। Q2 তে এএফসি, আমরা প্রথমে এভিসি যদি আমরা রেখাটা চিন্তা করি, তাহলে Q1 উৎপাদন স্তরে এভিসির পরিমাণ হচ্ছে QA1। আমরা এখন দেখাবো Q1 উৎপাদন স্তরে এভিসির পরিমাণ হচ্ছে A Q1 প্লাস আমরা এখন দেখাবো এএফসির পরিমাণ এখানে কত। এএফসির পরিমাণ আরো একটু বেশি। সাপোজ আমরা ধরে নিলাম একটা স্কেল দিয়ে এখানে আঁকলে এটা হচ্ছে বি বিন্দু, A1 আর হচ্ছে B1 বিন্দু। তাহলে আমরা এখন এভিসি এর পরিমাণ পাবো Q1B। আমরা এখানে লিখব Q1 আর হচ্ছে B। এই দুইটি রেখার সমষ্টি হবে আমাদের এসি রেখা। তাহলে এখন এসি রেখা পেতে গেলে আমাদের কি, এসি রেখার বিন্দু পেতে গেলে আমাদের কি করতে হবে? এই দুইটি রেখার কি আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা এসি বিন্দুটি আমরা কতটুকু পাবো? এই দূরত্বটাকে আমরা এই বিন্দুর সাথে আবার আমরা বসাবো, অর্থাৎ আমরা বিন্দু পেয়ে যাব। স্কেল দিয়ে মেপে আমরা এই বিন্দুটি আমরা লিখব, অর্থাৎ আমরা ধরি এই বিন্দুটি হচ্ছে C1। এরপরে আমরা এখন Q2 বিন্দুতে আমরা দেখব এখানে এভিসি এবং এসি দুটিরই পরিমাপ একই, অর্থাৎ Q2 বিন্দুতে আমাদের এসির পরিমাণটা কত হবে? এসির পরিমাণটা হবে এএফসি প্লাস এভিসি, অর্থাৎ দূরত্বটা এখানে একই, এখান থেকে আরেকটু উপরে যাবে। এই বিন্দুটা আমরা তার গোল করব, অর্থাৎ এখানে আমরা বিন্দুর মান আমরা ধরে নিলাম A2 এবং এইখানে আমাদের যে বিন্দুটা হবে সেটা হচ্ছে C2। A2 সমান এখানে B2, দূরত্বটা এখানে সমান। এএফসি এর দূরত্ব এবং এবিসি এর দূরত্ব, উভয় দূরত্ব এখানে সমান। এরপরে আমরা আরেকটি বিন্দু যদি আমরা চিন্তা করি Q3, তাহলে এসি সমান হবে এখানে A2 Q2 প্লাস A2 আবার Q2। এটা সমান হবে, আমাদের দূরত্বটা সমান হবে C2 Q2 আর এইখানে আমাদের দূরত্বটা হবে AC সমান Q1 বিন্দুতে AC এর দূরত্ব হবে Q1B1। এরপরে আমরা যদি Q2 বিন্দুটা আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের AFC এর দূরত্ব হবে B3, A Q3 B3
এবং এবিসি এর দূরত্ব হবে, আমরা আরেকটু উপরে যাব, এইটা হবে হচ্ছে বি, এটা ছিল B2 আগে, এরপরে হবে হচ্ছে B3, এটা হচ্ছে সরি এটা হবে A1, তিনটা বিন্দু আমরা পাবো এক একটা রেখাতে। তাহলে আমরা AFC এর যে দূরত্বটা আমরা এটা হিসাব করছি কি দিয়ে, আমরা এটা হিসাব করছি B দিয়ে। তাহলে আমরা B1 B2 এখানে হবে B3, আর ABC এর দূরত্ব আমরা হিসাব করছি কি দিয়ে, A দিয়ে, A1 A2 এটা হবে A3, এই বিন্দুটা। এখন আমরা যদি যোগ করি তাহলে এই দূরত্বটা আমরা এর উপরে নিব, উপরে নিলে কি হবে, AFC এর যে দূরত্ব এবং তার সাথে হচ্ছে ABC এর দূরত্ব, এই দূরত্বটা আমাদের আসবে হলো এই বিন্দুতে। আমরা মোটামুটি একটা দূরত্ব এখানে নিব। তাহলে আমরা Q3 বিন্দুতে দেখব, Q3 বিন্দুতে কি হবে, Q3 বিন্দুতে ABC টা বেশি হবে, অর্থাৎ ABC টা Q3 বিন্দু আমরা আর একটু উপরে নিই, আমরা সাপোজ Q3 বিন্দুটা নিলাম ABC এর উপরের দিকে। আমরা Q3 বিন্দুটা নিলাম এইখানে, এটা হচ্ছে X। এখন Q3 বিন্দুতে AFC এর পরিমাণ হবে হলো B3, আর ABC এর পরিমাণ হবে Q3 উৎপাদন স্তরে, এটা হবে A3। এখন আমরা Q3 উৎপাদন স্তরে তাহলে আমরা AC কত পাবো, AC সমান হবে AFC প্লাস AVC, অর্থাৎ AFC এর যে দূরত্ব Q3 B3 প্লাস ABC এর দূরত্ব Q3 A3, Q3 A3। এখন এই দুটি দূরত্ব আমরা স্কেল দ্বারা যদি যুক্ত করি তাহলে হবে এই দূরত্বটাকে আমরা শুধু এখানে নিয়ে নিব, উপরের দিকে আমরা কনসিডার করব। তাহলে আমরা একটা বিন্দু পাবো, এটা AC এর একটা বিন্দু হবে C3। তাহলে AC এর মোট পরিমাণটা হবে Q3 C3। আমরা এখন C1 C2 C3 এই বিন্দু তিনটি যোগ করে আমরা ইউ আকৃতির যে রেখাটি পাবো সেটি হবে আমাদের AC কার্ভ, সেটি হবে আমাদের AC রেখা। তাহলে আমরা সম্পর্কটা দেখলাম যে উৎপাদনের প্রত্যেকটি স্তরে গড় ব্যয় হবে, অর্থাৎ AC হবে গড় পরিবর্তনশীল ব্যয় ও গড় স্থির ব্যয়ের সমষ্টি। এখন আমরা চিত্রের বিশ্লেষণ, আমরা চিত্র আঁকাটা দেখলাম এবং বিশ্লেষণটা দেখলাম। এখন আমরা সম্পর্কটাকে লিখতে পারি যে এই তিনটি রেখার মধ্যে সম্পর্কটা কি। তিনটি রেখার সম্পর্ক হচ্ছে, প্রথম সম্পর্ক হলো AFC এবং AVC উভয় রেখার আকৃতির সমন্বিত রূপই হচ্ছে AC রেখা। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে উৎপাদনের প্রাথমিক স্তরে, দ্বিতীয় সম্পর্ক হলো উৎপাদনের প্রাথমিক স্তরে দুটি রেখায় নিচে নামতে থাকে, AVC এবং AC রেখা উভয় রেখায় নিচে নামতে থাকে এবং এদের সমন্বিত এই বৈশিষ্ট্যের কারণেই AC রেখাও নিম্নগামী হয় উৎপাদনের প্রাথমিক। এরপর আমরা 3 নম্বর সম্পর্ক পড়ব। 3 নম্বর সম্পর্কটি হলো ABC রেখা যখন নিচের দিকে নামতে থাকে তখনও AFC রেখার নামার, ABC রেখা যখন উপরের দিকে ওঠে কিন্তু AFC রেখা দ্রুত নিচের দিকে নামতে থাকে তখনও AC রেখা নিচের দিকে নামতে পারে, কারণ পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধির চেয়ে স্থির খরচ কমে আসার গতি তখন বেশি থাকে। এরপর 4 নম্বর সম্পর্কটি আমরা পড়ব, সেটি হলো ABC রেখা যখন খুব দ্রুততার সাথে উপরের দিকে উঠে যায় এবং AFC খুব মন্থর গতিতে যখন
নিচের দিকে নামতে থাকে তখন এসি রেখা আবার ঊর্ধ্বগামী হয়। কাজে দেখা যাচ্ছে যে এএফসি এবং এভিসি রেখা, এই দুইটি রেখার ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে উৎপাদনের প্রথম দিকে এসি রেখা নিম্নগামী হয় এবং সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, এবং এরপরে যদি উৎপাদনের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে এসি রেখা আবার ঊর্ধ্বগামী হয়। কাজে আমরা বলতে পারি এএফসি, এভিসি এবং এসি রেখা তিনটি নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ আমরা পড়লাম গড় ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয় কাকে বলে, এটা রেখাচিত্র কিভাবে আঁকানো যায়। এরপরে আমরা পড়লাম গড় ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয়ের মধ্যে সম্পর্ক কি। আশা করি ক্লাসটি তোমাদের জন্য সহায়ক হবে। তোমাদের প্রত্যেকেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।